কড়া খবরের সকল দর্শকদের নমস্কার। প্রসঙ্গ হচ্ছে যাদবপুর। আমরা জানি যাদবপুর নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্ক হয়েছে এবং যাদবপুরেই নাকি আসল মেধার পাওয়া যায়। মানে আমরা যদি বলি যে পশ্চিমবাংলার মেধা কোথায় আছে, মেধা আছে শুধুই যাদবপুরে। এবং আমরা দেখেছি এই যাদবপুর কাণ্ডের পর আরেকটা ঘটনা খুবই ভাইরাল, সেটা হচ্ছে দুধ বিতর্ক। দেখেছি নতুন সরকার তারা রাস্তায় নেমে যেভাবে অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অবৈধভাবে জায়গা দখল করে রাখা, এইগুলোকে পরিষ্কার করে একটা সুন্দর শহর করার চেষ্টা করছে, সেখানেও বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অগ্নিমিত্রা মিত্র তিনি যেভাবে ফুটপাত পরিষ্কার করতে চেয়েছেন, দুধ বিতর্ক শুরু। সেই দুধ বিতর্ককে ঘিরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে বিজেপিতে সব অশিক্ষিতরা থাকে, কোনো শিক্ষিত লোকই নাকি বিজেপি করে না। মানে বিজেপি যারাই করে তারাই নাকি শুধু ওই ধর্মের কাজ করে, শুধু হিন্দুত্বের কাজ করে, কেউ শিক্ষিত না। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী তনুজাদি। তনুজাদি নমস্কার। দুটো প্রসঙ্গ আমি একদম দর্শকদের কাছে উল্লেখই করলাম, এই দুটো প্রসঙ্গ নিয়েই আপনার কাছে যাব। যে মেধা মানেই যাদবপুর, এবং আমরা জানি লাস্ট বিগত 10 বছরে যদি ধরি, সেই 10 বছরে যাদবপুরের কি চিত্র। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে অমানবিক সরকার, গরিব বিরোধী সরকার এবং মুখ থেকে বাচ্চার দুধ কেড়ে নেওয়া সরকার। কি বলবেন? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাসঙ্গিক হতে চাইছেন, ওনাকে মানুষই জবাব দিয়ে দিয়েছেন ভোটে যে উনি যে সত্যি প্রাসঙ্গিক নয়। আমাদের বামপন্থা যখনই মনে পড়ে না, সেই ইতিহাসটা মনে পড়ে, যে স্বাধীনতার ইতিহাস, যে সময় তারা বলেছিল আগে পাকিস্তান হবে তারপর দেশ স্বাধীন হবে, সেই বামপন্থা যারা কিনা মারিচ ঝাঁপিতে হাজার হাজার মানুষকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে, যারা আনন্দমার্গী সন্ন্যাসীদের মতন যারা 18 জনকে তারা বিজন সেতুতে মেরে দিয়েছিল। বানতলা ধানতলার ঘটনা আছে, এদিকে ফেলানি বসাক আছে তার মুখ বধির মেয়েটাকে নিয়ে, যার জন্য আজকে মমতা ব্যানার্জি, যার জন্য যাকে নিয়ে গিয়ে রাইটার্সে উঠেছিল, তিনি আজকে মমতা ব্যানার্জি হয়েছিলেন 15 বছরের জন্য। তো এইসব বামপন্থীরা সারা জীবন ধরে দেশের উন্নয়ন বা দেশের কাজ নিয়ে তারা খুব একটা ব্যস্ত ছিল। এরা এদের ওই পার্টিকুলার কিছু একটা, অনেকটা ওই কুয়োর ব্যাঙের মতন কিছুটা অংশ নিয়ে এরা এদের নিজেদের আধিপত্য বজায় রাখতেই এরা ব্যস্ত। এরা দেশের জন্য কোনোদিন কিছু, কোনো বামপন্থী কেউ কিছু, কারো কোনো কন্ট্রিবিউশন আছে কিনা আপনি একজনের নাম বলুন, কারো কোনো কন্ট্রিবিউশন আছে? আমার জানা নেই। তো এক্ষেত্রে যাদবপুরের যে কালচার, যে মেধা, বলছে অবশ্যই মেধাবী ছাত্রছাত্রীরা যাদবপুর থেকে বেরোয়, 100% বেরোয়। আমাদের গর্বের যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু শুধুই যে যাদবপুর তা তো নয়, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার, আরো বিখ্যাত বিখ্যাত কলেজ, ইউনিভার্সিটি, খড়গপুর আইআইটি রয়েছে, আমাদের শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতেই খুব ভালো মেধা আছে এবং তারা প্রত্যেকেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তো এক্ষেত্রে যাদবপুর নিয়ে উনি যা বলছেন, এবং ওই যে কালচারের মেধা, সত্যি বিজেপিকে সেই মেধা, ওই টাইপ অফ যাদবপুরের যে মেধা নিয়ে উনি গর্বিত, আমরা সেই মেধাকে মেধাবী বলছি না। এবং যাদবপুরের ঘটনার পর দেখা গেছে শতরূপ থেকে শুরু করে একাধিক যারা সিপিএম নেতা বা যারা এসএফআই নেতা নেত্রী, দীপশিতা ধর থেকে শুরু করে, তারা যাদবপুরের যিনি এমএলএ সর্বরী মুখার্জি, তাকে রীতিমতন কটাক্ষ করেছেন তার রূপ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। তারা কমেন্টস করছেন, কি বলবেন? এবং মিম বানাচ্ছে। হ্যাঁ, ওরা ওইটুকুই পারবে, কারণ বাড়ি বসে কাজ করার মতনই এখন ওদের সংখ্যা এসে দাঁড়িয়েছে। আপনি দেখলেন মাত্র দুটোর বেশি নামই বলতে পারলেন না, আর কেউ নেই তো আপনি বলবেন কি করে? কারণ হচ্ছে বামপন্থা যেখানে শেষ হয়ে গেছে, পৃথিবী থেকেই প্রায় বিলুপ্ত প্রায় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বাংলা, পশ্চিমবঙ্গের মধ্যে ওই দু একজন খালি রয়েছে এখনো পর্যন্ত যারা নামে বামপন্থা, কিন্তু তাদের কালচার বা তাদের যে আদব কায়দা, তার মধ্যে কোনো বামপন্থার কিছু নেই। আদৌ কি আছে? আপনি দেখুন না, দুটো কেন, আপনি একাধিক বললেন, একের পর অধিক, সেটা পারলেনই না বলতে। মাত্র দুটো কি তিনটে নাম হার্ডলি পারবেন বলতে, অর্থাৎ ওরা কিন্তু নেই, কোথাও নেই। বামপন্থা হারিয়ে গেছে, কারণ ওটা অবসলিট হয়ে গেছে। বামপন্থা নিয়ে বর্তমানে যে সমাজ এগিয়ে গেছে, ভারতবর্ষ বিশেষ করে, এখন আর সেই তৃতীয় বিশ্বের দেশ নেই ভারতবর্ষ।
অনেক দূর এগিয়ে গেছে। আগামী 47 বছর মানে 100 বছরের যে সংকল্প নিয়ে মোদিজি এগিয়ে গেছেন, 1947 থেকে 2047 বিকশিত ভারত, সেখানে বামপন্থা বলে কিছু আর থাকবে না। কিন্তু তৃণমূল দলের প্রধান বিরোধী দল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবে এই সংকল্পও কিন্তু তৃণমূলের এখনো যারা এই কুণাল ঘোষ, দোলা সেন, যে কজন আছে মানে কালীঘাটপন্থী তৃণমূলে, তারা বলছে, তারা দাবি করছে যে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবে নেক্সট যে 2029-এর এই 32-এর যে নির্বাচন, সেখানে এমএলএ নির্বাচন, সেখানে আবার সরকার তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এখনো আছেন, তৃণ বলছেন নিজেদের, ওনারা অচিরেই মৃত বলে প্রমাণিত হয়ে যাবেন। কারণ মৃত তৃণমূল কি, ঋত তৃণমূল কি, তৃণমূল কে আছে, কোথায় থাকবে, এ কোথায় হারিয়ে যাবে, সে তো আমরা সেই 31 সালেই দেখতে পাবো। এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পালনের জন্য দুই তৃণমূলই গেছে না কোর্টে, একটা ঋতব্রত মানে ঋত তৃণমূল, আর একটা কালীঘাট তৃণমূল, তারা দুজনেই গেছে দাবি করতে। দেখুন, একটা সরকার ছিল 15 বছর, ছিল কাজের মধ্যে ছিল, যে কোনো কাজই হোক, টাকা চুরি করাই হোক, বান্ধবী নিয়ে ফুর্তি করাই হোক, বা সোনা গোছানোই হোক, একটা কাজ তো করেছে না, চুরি বলুন ইয়ে বলুন, সব করতে লেগেছে, সময় দিতে হয়েছে। এখন বেসিক্যালি কোনো কাজ নেই সেই লোকগুলোর হাতে, তো কিছু তো করবে না, ওনারা কাজের মধ্যে ব্যস্ত থাকুন, সেটা কোর্টেই হোক বা বাড়িতেই হোক, বা নিজেদের আলাপচারিতা, এটা ওদের ব্যক্তিগত একটা পার্টির বিষয়, ওর মধ্যে আমরা যাই। তাহলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেসবুক লাইভ করেই তিনি বিরোধিতা রাজনীতি করবেন, যে যে মানুষকে রাস্তায় নেমে রাজনীতি করতে দেখা গেছে বিরোধী রাজনীতি কেমন হয় পশ্চিমবাংলায় তিনি একটা সময় ইতিহাস তৈরি করেছিলেন বা দেখিয়েছিলেন, এখন কি তাহলে ফেসবুকেই সীমাবদ্ধ? না, দেখুন, বয়স হলে মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, সাহচর্যের প্রয়োজন হয়, সহযোগীদের প্রয়োজন হয়। এই মুহূর্তে তিনটেই ওনার কাছে নেই, অভাব। কারণ সহযোগী নেই, সহকর্মী নেই, প্লাস বয়স, সম্ভবত উনি এই হেডেকটা নিতে পারবেন কিনা, বা এই প্রেশারটা নেওয়া ওনার পক্ষে, যেভাবে এত কেস এত কিছু, বিশেষ করে যাকে উনি দাঁড় করাতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বুকে, একজন চোরকে, মানে যে সবাই বলে ভাইপো বলে, তো সেটাও উনি অপারগ হয়েছেন, বা তার জন্যই যদি কিছু হয়ে থাকে, তো এখন উনি ভালো, তো করুন না, ভালো জিনিস। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকা খুব ভালো, শরীরের পক্ষে ভালো, মন খুব ভালো থাকে। তনু, যদি একটা প্রশ্নে যাবো, আমরা দেখেছিলাম তৃণমূলের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি বারবার বলতেন যে প্রচুর সুপার স্পেশালিটি হাসপাতাল তৃণমূল সরকার করেছে, প্রচুর উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে এই হয়েছে, জেলায় জেলায় হাসপাতাল হয়েছে, স্বাস্থ্যের পরিকাঠামো ভালো করা হয়েছে, অনেক কিছু। কিন্তু দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিকিৎসার জন্য হাইকোর্ট বলে দেওয়ার পরও, হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর যে এসএসকেএমে তাকে ট্রিটমেন্ট করা উচিত বা হবে, তারপরেও তিনি বারংবার সুপ্রিম কোর্টের দরজা নাড়ালেন, কড়া নাড়ালেন, তারপরে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট মানবিক হয়ে বা চিকিৎসার কথা ভেবে মাথায় রেখে তাকে হয়তো অনুমতি দিয়েছে বিদেশে যাওয়ার। বিষয়টা হচ্ছে, তাহলে এখানে প্রশ্ন ওঠে না যে এত পরিকাঠামো ভালো যে রাজ্যে স্বাস্থ্যের পরিকাঠামো এই 15 বছরে করেছিলেন, তাহলে কি সেটা ফেলিওর? কি মনে হয়? না, পরিকাঠামো করেননি, উনি ভেবেছিলেন করবেন। এই বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, সেই পরিকাঠামোটা করে দেখাবেন। উনি হয়তো ভেবেছিলেন মমতা ব্যানার্জি কিছু করা উচিত, কেউ সরকারে আসলে প্রথমে ওনার মনে হয়েছিল, কিন্তু তারপরে উনি যেভাবে চুরির চোরা পাকে জড়িয়ে গিয়েছিলেন, হয়তো উনি করে উঠতে পারেননি। কিন্তু আমরা সেই পরিকাঠামো করে দেখাবো। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার এসছে, পশ্চিমবঙ্গের সরকার, সেটা করে দেখাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা ভালো কি খারাপ সেটা জানি না, ওনারা তো কি একটা স্বাস্থ্য বীমা কার্ডও ছিল, স্বাস্থ্যসাথী কার্ড, সেই সাথী কার্ডও তো কারোর কাজ করতো না, যারা হসপিটালে যেত তাদের সেই কার্ড অ্যালাউ করা হতো না। তো তাই দিয়েও মানুষের যে খুব সুবিধা হয়েছে কোনোদিন তা নয়, কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড আমরা কেন্দ্রীয় সরকার আমাদের চালু করেছে, এবং পশ্চিমবঙ্গেও সেটা তার সুফল মানুষ আসলে জানতে পারবে এবং পাবে হাতে নাতে ফলটা। এবং যে কোনো স্টেটে গেলেও সেই কার্ড থাকলেও সে চিকিৎসা পাবে, শুধুই যে পশ্চিমবঙ্গে হবে তা নয়। তো সেইটাও আপনারা কিছুদিন বাদেই দেখতে পাবেন, মানুষের সাড়া পড়ে যাবে। তো এই ওদের বিষয়টা নিয়ে না, ওদের পিসি ভাইপোর বিষয়টা ওনাদের মধ্যেই থাক। এখন আমরা এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আর আলোচনা করবো না, ওনাদের মধ্যেই থাকতে দিন, ওনাদের একটা প্রাইভেসিও দরকার আছে। আমরা মনে হয় ওনাদের নিয়ে আর
বেশি আলোচনা করা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা এতক্ষণ দেখছিলেন।